যে মানুষগুলা সামনে একরকম আর পিছনে একরকম, মানে মুখোশধারী মানুষগুলা কিন্তু ভীষণ ভয়ঙ্কর হয়। আমার শাশুড়ি আমার জন্য অনেক ভালো, মানে যে পৃথিবীর বেস্ট শাশুড়ি। আমিও তাদের সব কাজ করে দিতাম, শুধু ভাবতাম যে দুনিয়াতে এত ভালো মানুষ এখনো হয়। অনেক লাকি ভাবতাম নিজেকে যে আমার শাশুড়ি সব দিক দিয়ে আমাকে ফ্রিডম দিয়ে থুয়েছে। আসলে সমস্যাটা তো অন্য জায়গায়, সেটা বুঝতে আমাকে অনেক ব্রেন খাটাতে হয়েছে। শাশুড়ি কোথাও ঘুরতে গেলে আমাকেও নিয়ে যেত, আর আমার জামাইকেও বলতো আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। আর আমি কোথাও গেলে যা খেতাম তার জন্যও নিয়ে আসতাম, সেও কোথাও গেলে আমার জন্য নিয়ে আসতো। আমি ওনার অনেক অনুগত। আসলে আমরা সমাজের চোখে অনেক ভালো বউ আর শাশুড়ি, কিন্তু আমি আমার বিবাহিত জীবনে অনেক অসুখী, অনেক কান্না করতাম। ডিভোর্সও দিতে চেয়েছিলাম, কারণ আমার জামাই আমার সঙ্গে ভালোভাবে কথাও বলে না, কোথাও ঘুরতেও নিয়ে যায় না। আলাদা থাকার মতো সাধারণ দাম্পত্য কখনো এমন হতে পারে না। আমার শাশুড়ি বলতো ঘুরতে নিয়ে যেতে, কিন্তু আমার হাজব্যান্ড নিয়ে যেত না। তার জন্য আমি আমার হাজব্যান্ডকে অনেক খারাপ ভাবতাম, কিন্তু আসল কারণ ছিল শাশুড়িরা। আমার শাশুড়ি, ননদ, আমার শ্বশুর আমার কাছে ভালো দেখে আমার হাজব্যান্ডের কাছে খারাপ বানাতো, আর তাকে দিয়ে যত সব বাজে বাজে কাজ করতো, যার কারণে আমিও তাকে খুব খারাপ ভাবতাম। আর আর আমার হাজব্যান্ড ভীষণই মা ভক্ত, পরিবার ভক্ত, তাই তারা যেটা বলতো সেটাই করতো। আমার শাশুড়ি এবং আমার নানি শাশুড়ি আমার হাজব্যান্ডকে সবসময় ভয় দেখিয়ে রাখতো, যাতে করে সে আমার সঙ্গে কথা না বলে, কোথাও ঘুরতে নিয়ে না যায়, আর আমাদের সাথে স্বামী স্ত্রীর কোনো সম্পর্কই না হয়। আমার শাশুড়ি কখনো আমাকে কোনো কিছুতেই না করতো না, কোথাও যেতে নিষেধ করতো না, কিন্তু তার ছেলেকে আগে থেকেই বলে রাখতো বউকে ফ্রিডম দিবি না, ওখানে নিয়ে যাবি না, সেখানে নিয়ে যাবি না, বেশি কথা বলবি না বউয়ের সঙ্গে। তাদের ভালো রূপটা আমার সামনে সবসময় পরিবেশন করতো, আর তাদের খারাপ রূপটা আমি প্রথম বুঝতে পারতাম না। এর জন্য আমার স্বামীকে খুব খারাপ ভাবতাম, আর আমার শ্বশুর শাশুড়িকে ভালো মনে করতাম। এরপরে আমার শাশুড়ি এমন একটা ঘটনা ঘটালো, তারপর থেকে আমি বুঝতে পারলাম আমার সংসার ভালো না হওয়ার কারণ কি। এরপরে আমার নানি শাশুড়ি অসুস্থ হয়ে যায়, আর আমার শাশুড়ি বলে তুমি তোমার বাপের বাড়ি যাও, আমি আমার মাকে এনে আমার কাছে রাখবো। আমার শ্বশুর বাড়িতে তেমন একটা ঘর নেই, যার কারণে আমিও চলে গেলাম আমার বাবার বাসায়। আমি এটা খুব একটা জটিল করে দেখিনি যে তার মেয়ের কাছে সে সেবা পেতেই পারে। তো আমি বাবার বাসাতে প্রায় 15 দিনের মতো ছিলাম। তারপরে একদিন ফোন দিয়ে আমার শাশুড়িকে জিজ্ঞাসা করলাম আমি কি আসবো মা, নানি শাশুড়ির অসুখ কমেনি? আমার শাশুড়ি বলল না, এখনও সুস্থ হয়নি, তুমি আরও কিছুদিন থাকো, সময় হলে আমি আমার ছেলেকে ঠিকই পাঠিয়ে দিব। আমি আমার বাবার বাড়িতে 15 দিন ছিলাম। এই 15 দিনে আমার হাজব্যান্ড একদিনও আমার কাছে আসেনি। তার কারণ হচ্ছে তার মা যেটা বলে সে সেটা অক্ষরে অক্ষরে পালন করে। তার কারণে আমার হাজব্যান্ড আমার কাছে আসেনি। আর এরপরে আমি আমার পাশের বাড়ির এক জায়ের কাছে ফোন দিয়ে আমি আমার নানির শরীর অসুস্থ কেমন হয়েছে সেটা জিজ্ঞাসা করার জন্য ফোন দিয়েছিলাম। তো বললাম যে আমার নানির শাশুড়ি কেমন হয়েছে, আর বলতেছে না তোমার নানির শাশুড়ি তো সে কবেই চলে গেছে, আর তুমি আসবে কবে, আমরাও সেটা ভাবতেছি। তোমার শাশুড়িকে বললে তোমার শাশুড়ি বলতেছে যে বউ আসতে চাচ্ছে না। তখন আমি তো খুব অবাক হলাম, যে আমি পরে বললাম না তো, আমি তো বরং বললাম যে আমাকে কবে নিয়ে যাবেন, সুস্থ হয়েছে নাকি? আর বললো তুমি থাকো, সময় হলে তোমার নানির শরীর সুস্থ হলে আমার ছেলেকে পাঠাবো তোমাকে আনার জন্য। তো আমি তো আমার জায়ের কথা শুনে অনেক অবাক হই, যে এক কথায় আমার শাশুড়ি আমার কাছে এক কথা বলতেছে আর পুরো গ্রামে আমার নামে বদনাম ছড়াচ্ছে। এটা শুনে আমি তো আমার বরের কাছে ফোন দিই। তারপর তাকে বলি আমি তো বাবার বাড়িতে অনেক দিন ধরে পড়ে আছি, তুমিও আসো না দেখা করতে, কাল আসো, আমি ও বাড়িতে যাব। তখন সে বলল আমি মাকে জিজ্ঞাসা করি। তারপর আমার শাশুড়ির অনুমতি পেয়ে সে আমাকে নিতে আসে। অবশেষে আমি ওই বাড়িতে গেলাম। তারপরে একদিন শুনতে পাই আমার শাশুড়ি আমার হাজব্যান্ডকে বলতেছে বউকে বেশি তল্লাই দিবে না, বউকে বেশি মাথায় তুলবে না, বউকে সবসময় পায়ের নিচে রাখবে। এটা শুনে তো আমি খুব অবাক হয়েছিলাম যে শাশুড়িকে এত ভালো মনে করতাম, আর সেই শাশুড়ি আমাকে এভাবে অত্যাচার করতেছে।
আর এভাবেই আমার হাজব্যান্ড তার মায়ের কথা শুনে আমার উপর অত্যাচার বেড়ে দেয়, দিন দুপুরে মারে ধরে। আর তার সাথে সাথে আমার শাশুড়িও খারাপ ব্যাপার দেখানো শুরু করে দেয়। আর এরপর দিন দিন মা ছেলের অত্যাচার আমার উপর বেড়েই চলে। আমি কিন্তু শহরের মেয়ে ছিলাম, ধানের কাজ পারতাম না, তো আমার শাশুড়ি সব কাজ আমাকে দিয়ে করাতো। 4-5 জনের কাজ, রান্না থেকে কুটা বাছাতে শুরু করে সব কাজই আমি একা হাতে করতাম। তাও চেয়েছিলাম আমার সংসারটা টিকে থাকুক। এরপরে হঠাৎ একদিন জানতে পারলাম যে আমি 1 মাসের প্রেগনেন্ট, কিন্তু তবুও এত বড় খুশিতে কেউ খুশি হলো না। আমার স্বামী পর্যন্ত খুশি হয়নি। কিন্তু যখন আস্তে আস্তে আমার 5-6 মাস হলো, তখন এদের অত্যাচার আরও বেড়ে যাচ্ছিলো। আমার তো তখন রেস্টে থাকার কথা, কিন্তু আমার শাশুড়ি আমাকে দিয়ে অনেক ভারী ভারী কাজ করাতো। আর এই টাইমে তো মেয়েদের অনেক কিছু খেতে মন চায়। আমি আর আমার হাজব্যান্ডকে কিছু বলে যদি মাঝে মধ্যে আনেও, আমার শাশুড়ি সেটা খেতে দিত না, নিয়ে দিত। আমার বাবার বাড়ি থেকে ফলমূল অনেক কিছু পাঠিয়ে দিয়েছিল, সেগুলো আমার শাশুড়ি সব আমার থেকে কেড়ে নিয়ে নিজের ঘরে রাখে, যাতে করে আমি খেতে না পারি। আমি এত কাজ করি, তার বিনিময়ে আমাকে ভালো করে খেতেও দেয় না। তারপরে যখন 7 মাস হয়, তখন ডাক্তার দেখানো নিয়ে অনেক কথা, অনেক কিছু হয়ে যায়। তারপর যখন ডাক্তার দেখাই, ডাক্তার বলছিল বাচ্চার ওয়েট দেখে যে এরকম যদি চলতে থাকে তাহলে এই বাচ্চাকে বাঁচানো যাবে না। এটা শুনেও তাদের কিছু যায় আসে না। তারপরে আমাকে অনেক মারধর, অনেক অত্যাচার করেছে, প্রায় মরার মতো হয়ে গেছিলাম। তারপরে আমি সিদ্ধান্ত নিলাম, না, এখানে আর থাকা সম্ভব না, এখানে আমার সন্তানের ভবিষ্যৎ কিছুতেই হতে পারে না। এরপরে আমি রাগ করে চলে গেলাম আমার বাবার বাড়িতে। তারপরে ওখানে আমার সন্তান হয়। তারপরে আমি তাকে ডিভোর্স দিলাম, কারণ সন্তান প্রেগনেন্ট অবস্থায় ডিভোর্স দেওয়া যায় না। আর এরকম মা ভক্ত ছেলেরা থাকুক মায়ের আঁচলে মুখ লুকিয়ে। গল্পটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আর আজকে এই গল্পের পাশাপাশি আমি অনেক মার্কেট করেছি, সেগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।